রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকারের রহস্য মৃত্যু। রামপুরহাটে বাড়ির পার্টি অফিস, সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সাত সকালে। আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার। এই আশিস বন্দ্যোপাধ্যায়কে, যিনি 5 বারের বিধায়ক ছিলেন, পাশাপাশি ডেপুটি স্পিকার ছিলেন। তৃণমূল আমলে তিনি স্কুল শিক্ষামন্ত্রী, কৃষি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কিন্তু কি এমন হলো যার জন্য এরকম একটা ঘটনা ঘটলো? অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? 26-এর ভোটে তিনি ধ্রুব সাহার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, হেরে গিয়েছিলেন। তারপর কয়েক মাস, মানে মে মাসে ফল বেরোলো, আর এটা অগস্ট। কি জানা যাচ্ছে? সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সুইসাইড নোটেই বা কি রয়েছে? দেখো, তোমাকে দেখিয়ে রাখবো এই যে তৃণমূল কংগ্রেসের কার্যালয়, রামপুরহাট বিধানসভার প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, যার মৃতদেহ উদ্ধার হয়েছে ঠিক এই কার্যালয় থেকে, এবং এই কার্যালয়ের পেছনেই আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এবং আজকে সকালবেলা পরিবারের সদস্যরা দেখতে পান এই যে কার্যালয়ের ভিতরে, সেখানে ঝুলন্ত অবস্থায় সে আছে, এবং সেখান থেকে একটি সুসাইড নোটও উদ্ধার হয়েছে। এবং এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যে একজন 5 বারের বিধায়ক ছিলেন এবং তার এরকম মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। এবং এই মৃত্যু বেশ কিছু প্রশ্ন উঠছে যে তিনি রাজনীতিতে ছিলেন, এবং যে সুসাইড নোট উদ্ধার হয়েছে সেই সুসাইড নোটেও তিনি উল্লেখ করেছেন যে তার রাজনীতিতে আসা ভুল সিদ্ধান্ত, এবং তার পরিবারের কোনো সদস্য যাতে রাজনীতিতে না আসে, এবং সেই কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না, সেটাও তিনি উল্লেখ করেছেন। সরকার বদলের পর রামপুরহাট তারাপীঠ যে উন্নয়ন পরিষদ, এবং সেই উন্নয়ন পরিষদে দুর্নীতি হয়েছে তেমনটাই অভিযোগ তুলেছিল রাজ্যের শাসক দলের নেতারা। এবং তারপর থেকে তাকে নিয়েও সমাজ মাধ্যমে বিভিন্ন কটূক্তি আসতে শুরু করে, এবং পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে হয়তোবা তিনি সেটি মেনে নিতে পারেননি, এবং সেই কারণে হয়তো এই পথ তিনি বেছে নিয়েছেন। তবে তার মৃত্যু সাধারণ যারা কর্মী থেকে শুরু করে তার যারা ছাত্র ছাত্রী আছে, প্রত্যেকেই কিন্তু মেনে নিতে পারছেন না। এই মুহূর্তে তার পরিবারের এক সদস্য আছেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আজকে হঠাৎ কিভাবে জানতে পারলেন এই ঘটনা? সকালবেলা ঘুম থেকে উঠে ওই দরজার একটু ফাঁক ছিল, সেখানে জ্বলছিল আলো জ্বলছিল, তখন দেখি যে আসিদা দাঁড়িয়ে, তা আসিদা প্রণাম মাথাটাকে প্রণাম করে সকালবেলা অফিসে ঢুকে বেড়াতে, আমরা কি ওই রকম। তারপর দেখি দড়ি একটা ওইটুকু দরজাটা একটু এইভাবে আপনার ফাঁক, তো দড়িটা দেখে সন্দেহ হলো, তার একটু আগে গিয়ে ভালো করে দেখলাম, তখন দেখি যে গলায় দড়ি। বাড়ির লোককে চিৎকার করে সবাই ডাকাডাকি করলাম, তারপরে পুলিশকে ইনফর্ম করলাম। পুলিশ এলো, তালা খুললো, দরজাটা লকটা ভাঙলো। কি মনে হচ্ছে আপনাদের? এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না যে কেন। উনি হয়তো মানসিক কোনো কষ্টে ভুগছিলেন, কোনো যন্ত্রণা পাচ্ছিলেন, মিথ্যা হয়তো কোনো যন্ত্রণাতে ভুগছিলেন, যেটা হয়তো তিনি বহিঃপ্রকাশ করতে পারছিলেন না, বা কারোর কথা বলতে পারছিলেন না। সেরকম একটা হয়তো কাজ করছিল মনের মধ্যে, এটা থেকেও একটা বিষয় হলো, উনি তো 5 বারের বিধায়ক ছিলেন রামপুরহাট বিধানসভা, এবং তিনি সুসাইড নোটে উল্লেখ করেছেন যে তিনি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত ছিলেন না, এবং তার পরিবারের সদস্যরা যাতে কোনো রকম রাজনীতিতে না আসে, এবং তার রাজনীতিতে আসা ভুল সিদ্ধান্ত ছিল। রাজ্যের পালাবদল হওয়ার পর কোথাও কি তাকে কটূক্তি করা হচ্ছিল সমাজ মাধ্যমে, এরকম কোনো তার জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন? না, এইরকম আপনার নাই, কিন্তু দুর্নীতির সঙ্গে কোনোদিনই যুক্ত, কোনো বিষয়ে যুক্ত না। এটা গোটা রামপুরহাটবাসী বা আরো আদার্স যারা আছেন তারা জানেন। তারপরে ধরুন, উনি ওইসব পছন্দ করতেন না, কোনো দুর্নীতি কোনো লোককে উনি পছন্দ করতেন না। আর উনি নিজে কোনোদিনই একটা চায়ের সঙ্গে কারোর সাথে যুক্ত ছিলেন, এটা বুক ফুলি আমরা বলতে পারি। এই মৃত্যুর কারণ হিসেবে কি দেখবেন, যে রাজনীতির জন্যই কি মৃত্যু? এখন একটা স্টেটমেন্ট লিখে দিয়ে গেছেন, সেই স্টেটমেন্টটা পুলিশ নিয়ে গেছেন। এখন ওনাদের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো, তারপরে আমরা স্টেটমেন্টটা দিতে পারবো ভালো করে। পরিষ্কার চিত্রটা আমরা এখনো পাইনি। আমরা এখন আসিফদার এই ডেড বডি নিয়ে ব্যস্ত। কালকে রাত্রে কি কোনো কথা বলেছেন? কালকে রাতে এই বিষয়ে কোনো কথা হয়নি, পারিবারিক আমাদের যা এমনি হাসাহাসি আলোচনা এইসবই হচ্ছিল, আমরা বুঝতে পারিনি। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের দুর্নীতির বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় কথা উঠছিল, সেই বিষয়ে কি কোনো দুশ্চিন্তা ছিল? সেটা হয়তো আসিফদার ভেতরে ছিল কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ তিনি তো প্রকাশ করেননি। প্রকাশ করলে পরে জানতে পারতাম।
আর ওনার স্টেটমেন্টটা পুলিশ যতক্ষণ ক্লিয়ার না করে দেবে যে কেন তিনি করলেন, ততক্ষণ আমাদের পক্ষে বলা অসম্ভব। কিন্তু টিআরটিএ যে দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে গেছিলেন, মানে দেখো, আমরা কথা বলছিলাম আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের যিনি সদস্য তার ভাইয়ের সাথে, এবং তিনিও হতবাক এই ঘটনায় যে আজ সকালে তিনি যখন দেখেন যে বাড়ির মধ্যে যে দলীয় কার্যালয় সেখানে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে, এবং তার যারা অনুগামী বা ছাত্রছাত্রী প্রত্যেকে এবং কর্মী থেকে শুরু করে সকলে এই ঘটনা কিন্তু মেনে নিতে পারছেন না, তার এই মৃত্যুর ঘটনা। বেশ অক্ষয়, আত্মহত্যা না অন্য কিছু? প্রাক্তন ডেপুটি স্পিকারের মৃত্যু তদন্তে পুলিশ। সুইসাইড নোটের ছত্রে ছত্রে রয়েছে অবসাদের ইঙ্গিত। রাজনীতিতে ছিলেন, তবে দুর্নীতিতে নয় বলে দাবি চিঠিতে। হারের পর বারবার অপমানে এই চরম ফয়সালা। তৃণমূলের একাংশের বিরুদ্ধে সরব পরিবার। মানুষ এমন হয়ে গেছে না এখন, এই মৃত্যু কিন্তু শুধু আশিসদার একার না, অনেকের হতে পারে। কে কোন দলে আছে, কে কোন দলে নেই, কে কেন করছে কি না, সে মানুষ এত ভাবে তাদেরকে অপমান করছে, এই অপমানটা সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। সেই মানুষটা এতবারের এমএলএ, শ্রদ্ধার মানুষ, তাকে যদি প্রতিদিন প্রতিনিয়ত অপমান করা হয়, সে অপমান নেওয়া কিন্তু সত্যি সম্ভব নয়। যদি এই মৃত্যু সুইসাইডের জন্য, অবসাদের জন্য হয়, এরকম মৃত্যুর খবর কিন্তু আরো পাবেন আপনারা। কারণ এই জন্যে যে মানুষ সোশ্যাল মিডিয়া যে জায়গায় পৌঁছেছে, তাতে কিন্তু একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ হয়ে যাচ্ছে। আর এই বিধানসভা নির্বাচনে ধ্রুব সাহার বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন এবং হেরে যান। ধ্রুব সাহা তিনি কি বলছেন শোনাবো। সমাজে ওনার একটা ভালো ভাবমূর্তি ছিল, কিন্তু জানি না কিসের কারণে ফাইকাল হোসেন গ্রেপ্তার হয়েছে। আমরা টিআরডিএ নিয়ে দুর্নীতির এত কথা সামনে আসছে, আমরা দেখছি যে অনেক জায়গাতে প্ল্যানকে কেন্দ্র করে অনেক অবৈধ টাকা পয়সার লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভাতে অনেক ইলিগাল ব্যাপার এসছে। এই কারণে উনি আত্মহত্যা করলেন, কেন উনি আত্মহত্যা করলেন এটা তো পুলিশ তদন্ত করবে, কোথায় কি হয়েছে। আমি তো শুনছি অন্যরকম, তার পরিবারেও নাকি এই নিয়ে অশান্তি চলছে। উনি তার নোটেও লিখেছেন পরিবারের লোক যাতে রাজনীতি না করে, সেখান থেকেও প্রেসার ছিল নাকি বিভিন্ন সময় কানে আসছে। আর চেয়ারম্যান হওয়াতেই নাম জড়িয়ে যায় আশিস বন্দ্যোপাধ্যায়ের। গত বছর ডিসেম্বরে টিআরডিএতে পরপর বেনিয়মের অভিযোগ ওঠে। তারাপীঠ রামপুরা ডেভেলপমেন্ট অথরিটিতে এই অভিযোগ। 2021 থেকে 2025-এ তিনি ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার। টিআরডিএর তৎকালীন চেয়ারম্যান হওয়াতেই নাম জড়িয়ে যায় আশিসের। আরও একটু বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, প্রথমত হচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যে দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বতে তিনি ছাড়াও একাধিক ব্যক্তি এই বোর্ড পরিচালনার ক্ষেত্রে ছিলেন, এবং যে নোট যেটি আজকে প্রকাশ পেয়েছে তুমি জানো, সেখানে আশিস বন্দ্যোপাধ্যায়ের যেটা লেখা বলে এখনো পর্যন্ত জানানো হচ্ছে, যদিও এটা নিয়ে তদন্ত চলছে, সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি টিআরডিএ জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিলেন না, টেন্ডার কমিটিতে ছিলেন না, তার চেক পাওয়ার ছিল না, এমনকি কোনো প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও তিনি ছিলেন না, এবং কেউ তার সঙ্গে কোনোদিন এই বিষয় নিয়ে আলোচনা করেনি। যদিও গত কয়েক মাস ধরে বলা ভালো, অন্তত পূর্বতন সরকারের শেষ সময় থেকে টিআরডিএ নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। তার মধ্যে যে হোটেলের যে বিল্ডিং পাস সেগুলো কি করানো নিয়ে, এছাড়া হচ্ছে যে মন্দির চত্বরের যে গাছ বসানো নিয়ে, এছাড়া অভিযোগ উঠেছে বিভিন্ন সময় মন্দিরে যে সমস্ত অনুষ্ঠানগুলি হয়েছে সেই অনুষ্ঠানগুলির ক্ষেত্রে যে অর্থ এসছে, সেই অর্থ মন্দির কমিটির কাছে না গিয়ে নাকি টিআরডিএ এর ক্ষেত্রে চলে গেছে, এবং মন্দির পরিচালনা করার ক্ষেত্রে টিআরডিএ সব থেকে গুরুত্বপূর্ণ নিয়েছে, সেখান দিয়েও বিস্তার অভিযোগ আসতে শুরু করে দিয়েছিল। এবং অতি সম্প্রতি আমরা দেখেছি যে 21শে জুলাই সবার দিন তিনি যখন কলকাতাতে আসছিলেন, তখন শক্তিগড়ে তিনি যখন একটি দোকানে চা খেতে দাঁড়িয়েছিলেন, তখন আমরা দেখেছিলাম যে তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান, এমনকি বলাও হয় যে বয়স্ক না হলে পিটিয়ে তার পিঠের ছাল তুলে নেওয়া হতো। তো স্বাভাবিকভাবেই তিনি যেহেতু অধ্যাপনা থেকে রাজনীতিতে আসেন, এবং রাজ্য বিধানসভাতেও তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেছেন, তার আগে একাধিক দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, সেই অর্থে আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো ধরনের অভিযোগ বা অভিযোগ এর আগে অন্তত দুর্নীতি সংক্রান্ত ওঠেনি। ফলে যে নোটটি পাওয়া গিয়েছে সেই লেখাটা পড়েও মনে হচ্ছে যে তার মধ্যে একটা অভিমানও তৈরি হয়ে গিয়েছিল।
কিন্তু যে অভিযোগগুলো উঠেছিল তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্য সরকারের নগরায়ণ দপ্তরের তরফ থেকে একটা অডিটও চলছে। ইতিমধ্যে তাদের একটা টিম সেখানে গিয়ে তারা দেখেও এসছে তদন্তের ক্ষেত্রে। একটা সরকারের পালাবদলের পর আমরা দেখেছিলাম যে টিআরডি এর যে অফিস সেটাও দীর্ঘদিন তালাবন্ধ অবস্থাতে পড়েছিল, সেই তালাবন্ধ অফিস খুলে সেখানেও তদন্তের কাজ শুরু হয়েছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই আশিস বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যু সেদিকে ঘিরে নানা রহস্য ইতিমধ্যে ঘনীভূত হচ্ছে। তবে যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোর মধ্যে হচ্ছে মূলত এই যে বিল্ডিং, যে হোটেল বিল্ডিং তৈরি করা, তার যে প্ল্যান পাস সংক্রান্ত বিষয়, তারপর হচ্ছে যে নো অবজেকশন যে সার্টিফিকেট সেগুলোকে ইস্যু করার বিষয়, এছাড়া অবশ্যই মন্দিরকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের কাজ হয়েছিল সেগুলোকে নিয়েও বিভিন্ন অস্বচ্ছতার অভিযোগ উঠতে শুরু করেছিল। যেহেতু তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলেছেন, বোর্ড একাধিক সদস্য থাকলো, ফলে স্বাভাবিকভাবেও তাকে এই গোটা বিষয় নিয়ে বারবার ধরে টেনে আনা হয়েছে বা তার বিরুদ্ধেও আঙুল উঠেছে। তো সেই বিষয়গুলো নিয়েই হয়তো ওই ধরনের ঘটনা, যদিও গোটাটাই তদন্ত সাপেক্ষ এবং টিআরডি নিয়েও আলাদা করে তদন্ত চলছে। ফলে সেক্ষেত্রে আশিস বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে কতটা ভূমিকা ছিল তা নিয়েও একাধিক মহলের প্রশ্ন রয়েছে। বেশ, যদিও আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোট কিন্তু অন্য কথা বলছে। টিআরডিএতে সইয়ের কোনো এখতিয়ারই ছিল না বলে দাবি। স্থানীয়দের একাংশেরও দাবি সইয়ের অধিকার ছিল না। আশিস ব্যানার্জি আজীবন রাজনৈতিক সততার প্রতীক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মানসিক দুশ্চিন্তা কি ছিল ওনার সেটা তো বলতে পারবো না। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে আশিস ব্যানার্জি কারো কাছে কোনোদিন 5টা পয়সা নিয়েছেন বা কোনো দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে তার হাজার সত্ত্বেও কিন্তু এটা আজ পর্যন্ত বলতে পারেননি। তার মতো সৎ নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী খুব বিরল। ওনাকে কেউ পছন্দ করতে পারেন না করতে পারেন, কিন্তু আশিস ব্যানার্জি চোর, কারা কাছে 1 পয়সা খেয়েছেন এ কথা কেউ বিশ্বাস করবে না। সেটাই দুঃখ পেয়েছেন বেশি করে। কিছুদিন আগে একটা রাস্তায় একটা ছেলে ধরেছিল, তারপর অনেকে অনেক ফেসবুকে অনেক কমেন্ট করছেন যেগুলো মেনে নিতে পারছেন না। সুইসাইড নোটটা থেকে আমার তাই মনে হলো। রাজনীতি লোকদের সব থেকে একটা অকারণে কারোর উপর ব্লেম চেপে যায়। উনি ওখানকার কোনো টেন্ডার অথরিটি ওনার ছিল না, ওখানে সই করা উনি করতেন না, টিআরডি উনি ছিলেন না, এবং কোনো রকম চেক পাওয়ার উনি নিজের হাতে কোনোদিন রাখেননি। সুতরাং যারাই এদিক ওদিকে কথা তুলছেন আমি মনে করি তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন সমাজে, কেননা উনি ওটার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিলেন না। যার চেক পাওয়ার ক্ষমতা থাকবে না, যার টেন্ডার পাওয়ার ক্ষমতা থাকবে না, সে কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে? সুতরাং আমরা এটাকে নস্যাৎ করছি। সেগুলো হয়তো সেন্টিমেন্টে তার কোথাও আঘাত করেছে। ছেলে সহ কংগ্রেস নেতাকে খুনে ধরপাকড় আর তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ করছে পরিবার। টিএমসি অঞ্চল সভাপতির দলবলের বিরুদ্ধে এই অভিযোগ। স্ক্যানারে জেলবন্দি টিএমসি নেতা জুব্বার শেখ। সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, এই জুব্বার সে তো জেলে, তাহলে কি জেলে বসেই হামলা খুনের ব্লুপ্রিন্ট জুব্বারের? পরিবার ঠিক কি অভিযোগ করছে? দেখো, পরিবারের এমনটাই অভিযোগ যে এই জুব্বার জেলে বসে কিন্তু এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি করেছে। মানে এই জুব্বার নিজের তৃণমূল নেতা হলেও কিন্তু এলাকায় কুখ্যাত দুষ্কৃতী বলে পরিচিত, এবং তার একটা বিশাল দুষ্কৃতী বাহিনী রয়েছে যারা কিন্তু এলাকায় সন্ত্রাসমূলক কাজকর্ম চালাতো। এবং সেই বাহিনীর সঙ্গে কিন্তু এই আনিসুর রহমানের দীর্ঘদিনকে রাজনৈতিক বিবাদ ছিল, এবং এখন যেহেতু এই জুব্বার শেখ জেলে রয়েছে ফলে তার রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এলাকায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, সেই জায়গা পূরণ করার চেষ্টা করছে এই আনিসুর রহমান, এবং সেই কারণেই কিন্তু এই জুব্বার বাহিনী এই আনিসুর রহমানকে খুন করেছে বলে এমনটাই কিন্তু পুলিশের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছে এই জুব্বার শেখের স্ত্রী ফাতেমা বিবি, যিনি হরনগর পঞ্চায়েতের তৃণমূলের প্রধান, এবং এর পাশাপাশি আরো 11 জন রয়েছে। ইতিমধ্যে এই ফাতেমা বিবি সহ আরো একজনকে পুলিশ গ্রেফতার করেছে, তার নাম সাহেব মুহুরি। তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে এবং বাকি বেশ কয়েকজনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় যারা মূল সঙ্গে থাকো। জুব্বারের বিরুদ্ধে অলরেডি আমাদের যা পুলিশি অভিযান, আইনত ব্যবস্থা নেওয়া সেটা অলরেডি চলছে, এবং এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত টিম এঙ্গেজ হয়েছে, রেডও চালিয়েছি এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। তার মধ্যে একজন রয়েছে জুব্বারের স্ত্রী। ইনভেস্টিগেশন এখন শুরু হয়েছে এবং বেশ কয়েকজন ডিটেইন করা হয়েছে। বাপ এবং ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা। তৃণমূল যেভাবে রক্ত নিয়ে পশ্চিমবাংলায় হোলি খেলা খেলতো,
এই রক্তের নেশা তাদেরকে আজকেও দমাতে পারেনি। খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা। এই আনিসুরকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। নাকাশিপাড়ায় ছেলে সহ কংগ্রেস নেতা খুন, রাজনৈতিক প্রতিহিংসায় খুন বলে অভিযোগ। 12 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। এখনো পর্যন্ত এই বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে সমীর জানাতে পারবে। সমীর, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এই যে 12 জনের বিরুদ্ধে অভিযোগ? দেখো, মৃতের পরিবারের থেকে 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং দাবি করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই খুন। তবে এই আনিসুর রহমান কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন নাকাশিপাড়ার। এর পাশাপাশি তিনি জেলা কংগ্রেসের সহসভাপতি এবং প্রদেশ কংগ্রেসের সদস্য, এবং যার বিরুদ্ধে অভিযোগ এই জুব্বার শেখ ছিলেন হরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি এবং এই জুব্বারের স্ত্রী ঘটনা দিদি হরনগর পঞ্চায়েতের প্রধান। ফলে এই যে দুই গোষ্ঠী, এদের মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই ছিল। বিভিন্ন এর আগেও বেশ কয়েকবার এদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, এবং এখন যেহেতু জুব্বার জেলে রয়েছে, এই জেলে থাকার কারণে কিন্তু রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই কারণে মনে করা হচ্ছে যে আনিসুর রহমান ওই এলাকাটা শূন্যস্থান পূরণ করতে পারে, সেই কারণে তাকে সরিয়ে দিতে হবে, সেটাই কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। পাশাপাশি পুলিশি তদন্ত যে বিষয়টা উঠে এসেছে জমি সংক্রান্ত বিবাদ, একটি জায়গা জবরদখল করে রয়েছে বেশ কিছু জমি মাফিয়া, এবং সেই জবরদখল মুক্ত করার জন্য কিন্তু ইতিমধ্যে আনিসুর রহমান সেই জায়গাটায় কিন্তু নাক গলানোর চেষ্টা করছিল, অর্থাৎ সেই জমি মাফিয়াদের কাছ থেকে সেই জমি দখল করে অন্যত্র বিক্রি করাটা পরিকল্পনা করছিল, এবং সেই কারণে জমি মাফিয়ারা তাকে খুন করতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের থেকে কিন্তু এরকম তদন্ত রিপোর্টে উঠে এসেছে। এখন পুলিশ তদন্ত করছে যে ঘটনার মূল কারণ কি, এবং এই দুটো যদিও মৃতের পরিবারের পক্ষ থেকে যেহেতু 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাদেরকে আপাতত গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। কিন্তু তারাই যে এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা কিন্তু খুঁটি রাখার পাশাপাশি চেষ্টা করা হচ্ছে আসল কি ঘটনা সেটা খুঁজে দেখার। বেশ সমীর, আমি সোনিয়া ছিলাম তোমার সঙ্গে।